Stay home, stay safe. প্রথম কথা আমরা পড়ব যে জিনিসটা সেটা হচ্ছে ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই জিনিসগুলোকে ডিএনএ এবং আরএনএ কে আমরা বলি বংশগতীয় বস্তু বলি। কারণ কি বংশগতীয় বস্তু বলার বা বংশগতীয় বস্তু ইংরেজিটা আসলে কি, মানে এখানে কিছু টার্মিনোলজি আমরা ইউজ করি। যেমন একটা টার্মিনোলজি ইউজ করা হয় যে বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু মানে ইংরেজিতে হচ্ছে জেনেটিক, মানে হচ্ছে বংশ মানে ফ্যামিলি আসবে না এই জায়গায়। ধরো তুমি বলতে পারো যে ভাইয়া বংশগতীয় বস্তু, তাহলে তো এটার নাম হওয়া উচিত ফ্যামিলি প্রোডাক্ট বা ফ্যামিলি ম্যাটেরিয়ালস। না, এখানে বংশগতীয় বস্তু বলতে বুঝাচ্ছে জেনেটিক্স বুঝায়, যে বাবা থেকে, বাবা মা থেকে সন্তান তৈরি হয়। আমরা জানি এই যে বৈশিষ্ট্যর যে স্থানান্তর হয়, বাবা মা থেকে সন্তানের যে বৈশিষ্ট্য স্থানান্তর হয়, এটাকে আমরা বলি যে জেনেটিক ম্যাটার ট্রান্সফার। মানে বাংলায় বলতে গেলে বাংলায় বোঝায় যে বংশগতীয় বস্তু স্থানান্তর। অনেকে হয়তো আমার বোর্ডের লেখাটা না দেখতে পারো, বোর্ডের লেখাটা যারা দেখতে পাচ্ছ না তারা আমার ভয়েসটা শোনার চেষ্টা করো, কারণ আমি যা লিখছি বোর্ডে তা আমি মুখে মুখে বলছি। সো তুমি যদি আমার ভয়েসটা শোনার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি বোর্ডের লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ বোর্ডের লেখা একদম দেখছো না এরকম না, হয়তো ছোট হওয়ার কারণে বুঝতে সমস্যা হচ্ছে, বাট তুমি যদি আমার ভয়েসটা ফলো করো দেন তোমার বোর্ডের লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমাদের চোখ তা দেখতে পায় না যা আমাদের মন জানে না, ঠিক আছে? ইউর আইস ক্যান নট সি দ্যাট থিং হোয়াট ইউর মাইন্ড ডাজেন্ট নো। তো একটু ভয়েসটা শোনার চেষ্টা করো। তাহলে হচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলি, বংশগতীয় বস্তু স্থানান্তর। তো এই যে বংশগতীয় বস্তু স্থানান্তর হয় আমাদের, যে বাবা মা থেকে সন্তানের বংশগতীয় বস্তু স্থানান্তর হয়। তোমরা তোমাদের ফ্যামিলিতে দেখেছো যে কোনো একটা বাচ্চা হওয়ার পর, কোনো একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর ঝগড়াঝাটি লেগে যায় যে কি কার মতো হয়েছে বাচ্চা। বাচ্চা হওয়ার পরই হচ্ছে দাদি নানি কোলে নিয়ে আল্লাহ পুরা, ধরো দাদি কোলে নিলে বলবে আল্লাহ পুরা আমার ছেলের মতো হয়েছে, আর নানি কোলে নিলে বলবে পুরা আমার মেয়ের মতো হয়েছে। তারপর বাচ্চাদের চেহারা তো ইভলভড হয়, চেঞ্জ হয়। তারপর বাবা মা খালি নাকটা আমার মতো পাইছে, চোখটা তোমার মতো পাইছে, তারপর হচ্ছে যে দাঁতগুলো আমার মতো। তো এরকম নানা কিছু কম্পারিজন করতে থাকে আমাদের, যে বাবা মারা আমাদের সাথে প্রথম দিকে চেহারার বৈশিষ্ট্যের মিল খোঁজে। তারপর ধর হচ্ছে দুষ্টামি করা শুরু করলা, তুমি বড় হয়েছো দুষ্টামি করা শুরু করছো। দুষ্টামি করা শুরু করলে কি, এই যে এই কাজটা করতেছে তোমার মতো, তুমি আগে এই কাজটা করতে না। সো দেখা যায় আমাদের বৈশিষ্ট্যগুলো বা আমাদের চরিত্রে অনেক কিছু কিন্তু আমাদের বাবা মার থেকে এসেছে। কিন্তু তাহলে এখন কথা এখানে আসে যে যে একজন ডাক্তার, যে সেই ডাক্তারের ছেলে কেন ডাক্তার হতে পারে না? বা ধরো একজন হুজুরের ছেলে কি জন্মের শুরু থেকেই হচ্ছে যে ইসলামিক নলেজগুলো নিয়ে আসবে? ব্যাপারটা হচ্ছে যে বাবা মা থেকে সন্তানের বৈশিষ্ট্যটা আসে ডিএনএর মাধ্যমে। বাট যখন গ্রো আপ হয়, বাচ্চারা বড় হতে থাকে, বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিএনএ এর ম্যাটেরিয়ালসগুলো চেঞ্জ হতে থাকে। পরিবেশের কারণে হচ্ছে যে ডিএনএ এর মধ্যে আমরা কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখতে পাই। সো এই নানা কারণে আসলে 100% বাবা মার চরিত্রের সাথে মিলে না, বাট বাবা মার চরিত্রের সাথে সন্তানের চরিত্রে কিছু হলেও মিল থাকবে। তুমি দেখবে যে তুমি তোমার বাবার কোনো একটা বৈশিষ্ট্য হলেও পাইছো। হয়তো তোমার বাবার রাগ বেশি, তুমি রাগ বেশি পাইছো, বা হয়তো তোমার বাবা চুপচাপ, তুমি চুপচাপ পাইছো। আবার মায়ের কোনো না কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, অবশ্যই আছে। হয়তো ফুল 100% নেই, কিছুটা ইভলভড হয়ে, কিছুটা পরিবর্তন হয়ে কিছুটা হলেও আছে। তো এই যে আমাদের জেনেটিক ম্যাটারগুলা স্থানান্তর হয়, এটাকে আমরা বলি জেনেটিক ম্যাটার ট্রান্সফার বা বংশগতীয় বস্তু স্থানান্তর। তো বংশগতীয় বস্তু তাহলে ইংরেজি কি? বংশগতীয় বস্তু ইংরেজি হচ্ছে তাহলে জেনেটিক ম্যাটার। এই বংশগতীয় বস্তুর কথা যদি আমি বলি যে বংশগতীয় বস্তু কারা, বংশগতীয় বস্তু হচ্ছে দুইজন। একটা নাম আমরা বলি হচ্ছে মেইনলি আমাদের ডিএনএটা প্রধান বংশগতীয় বস্তুর কাজ করে, এছাড়া আরএনএ একটা মেজর রোল প্লে করে এই হচ্ছে আমাদের বংশগতীয় বস্তু থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। সো ডিএনএ এবং আরএনএ এই দুইটা প্রধান বংশগতীয় বস্তু রূপে আচরণ করে। এখন ডিএনএ আর আরএনএ এই দুইটা নিয়ে কথা বলার আগে আমি আসলে ডিএনএ আরএনএর ইতিহাস নিয়ে কথা বলতে চাই, যে ডিএনএ আরএনএ আসলে আসে কোথা থেকে। কারণ তুমি যদি ডিএনএ আরএনএ কোথা থেকে আসে তা যদি না বোঝো তুমি কখনোই কোনো কিছু বুঝবে না।
তো প্রথমে আমরা একটা কোষের কথা যদি চিন্তা করি, যে আমাদের একটা কোষ সে উদ্ভিদ কোষ হতে পারে, প্রাণী কোষ হতে পারে, ঠিক আছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে বেসিক মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য হচ্ছে যে আমাদের কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখন নর্মাল একটা কোষ প্রাচীর বাদ দিয়ে যদি তুমি একটা কোষের সাইটোপ্লাজমের কথা চিন্তা করো, যে একটা কোষের সাইটোপ্লাজম বা হচ্ছে কোষের সজীব বস্তু, আমরা যদি বলি যে একটা কোষের মধ্যে আমরা যদি বলি যে সজীব বস্তু বলতে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমকে বোঝায়। যে সজীব বস্তু বলতে কি বোঝায়? সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাই? সজীব বস্তু বা সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে যে একটা কোষ ঝিল্লি থাকবে চারপাশে, যাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল, যেটি স্ট্যান্ডার্ড মডেল যেটা আছে, যে ফ্লুইড মোজাইক মডেল থাকে, কোষ ঝিল্লি থাকে, তারপর থাকে হচ্ছে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে আসলে সাইটোপ্লাজম না, এটা প্রোটোপ্লাজম হবে, সজীব বস্তু বা এটা হবে প্রোটোপ্লাজম হবে, ঠিক আছে, প্রোটোপ্লাজম, সরি। তো এই যে জিনিসটা এখানে থাকবে কোষ ঝিল্লির ভেতর থাকবে হচ্ছে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের বাইরে যেটি থাকবে সেটিকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস একদম সাইটোপ্লাজমের বাইরের একটা জিনিস থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে দুইটা জিনিস থাকে আমরা জানি, একটা হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা বা ম্যাট্রিক্স, মানে হচ্ছে তরল পদার্থ, মাতৃকা বা ম্যাট্রিক্স বা যেটাকে আমরা বলি তরল পদার্থ। আর আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অঙ্গাণু বলতে আসলে কি বোঝায়? অঙ্গাণু বোঝায় অঙ্গের অণু। অঙ্গাণু বলতে কি বোঝায়? অঙ্গের অণু। সবসময় দেখো যে বোটানির যে ব্যাপারটা আমি তোমাদের বলি, বোটানির ব্যাপারটা সবসময় মনে রাখবে, বোটানির মধ্যে কিওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট। জুলজির মধ্যে কিওয়ার্ড তত বেশি ইম্পর্টেন্ট না, জুলজি বিস্তারিতভাবে জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যেমন আমার মানবদেহ ব্যাচে যখন পড়াই তখন ওদের বিস্তারিত সব কিছু জানাইতে হয়, কারণ জুলজিটা যত বিস্তারিত জানবা, যত ডিপে জানবা, তত জুলজি মজা লাগবে। কিন্তু বোটানির ব্যাপারটা হচ্ছে বোটানি তুমি বেশি ডিপে জানতে পারবা না। বোটানি যেটা করবা যে প্রতিটা ওয়ার্ড ভাঙা পড়ার চেষ্টা করবা, প্রতিটা ব্যাপার ভেঙে পড়ার যখন চেষ্টা করবা তখন তোমার কাছে বোটানি সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো বোটানিটা ভেঙে পড়তে হয়। সো অঙ্গাণু যে জিনিসটা, অঙ্গাণু মানে হচ্ছে অঙ্গের অণু। মানে অঙ্গের অণু মানে কি? অঙ্গ অনেক বড় একটা জিনিস, তার থেকে ছোট ছোট যে জিনিসগুলো থাকে তাকে আমরা বলি অঙ্গাণু বলি। সো এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাওয়া যায়। একটা প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18 সালে এসেছিল যে সবচেয়ে বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটা? সো উত্তর হবে প্লাস্টিড। উদ্ভিদ কোষ উল্লেখ ছিল যে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটা? অ্যান্সার প্লাস্টিড। তো এই অধ্যায় থেকে না মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, বিশেষ করে মেডিকেলের কথা বলতেছি, মেডিকেলে খুব বেশি প্রশ্ন এই অধ্যায় থেকে আসে না, একটা আসে হয়তো সহজ প্রশ্ন আসে, বাট এই অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, জাহাঙ্গীরনগর অ্যাডমিশন টেস্টে এই অধ্যায় থেকে ভালো প্রশ্ন আসে। সো দ্যাটস ওয়াই এই অধ্যায়টা খুব ভালো করে জানতে হবে। তো এই যে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা নিয়ে আমরা এখন জানবো যে নিউক্লিয়াসকে আমরা কি বলি? নিউক্লিয়াসকে আমরা বলি কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াসকে আমরা বলি কোষের প্রাণ কেন্দ্র। মানে নিউক্লিয়াস হচ্ছে আমাদের একটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ কি? নিউক্লিয়াস। সো এই নিউক্লিয়াস নিয়ে আমার বিস্তারিত জানতে হবে। নিউক্লিয়াস নিয়ে যখন আমি বিস্তারিত জানতে পারবো তখন আমি আলটিমেটলি ভেতরের জিনিসগুলো নিয়ে জানবো, কারণ প্রথমে আমার বুঝতে হবে। আর একটা জিনিস অলওয়েজ মনে রাখবা যে 136 জন আছো, যে পড়ালেখা বিস্তারিত জানতে হবে, বিশেষ করে বায়োলজিটা যখন তুমি পড়বা বিস্তারিত সবকিছু পড়বা, নাইলে তুমি জীবনে মনে রাখতে পারবে না। কোনো ছন্দ, কোনো শর্টকাট টেকনিক অসম্ভব মনে রাখা। সবসময় বিস্তারিতভাবে ডিপলি জিনিসটা জানবা, ডিপলি যখন জেনে যাবা তখন দেখবা যে এই জিনিসটা তোমার কাছে খুব সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তাইলে আমাদের এখন আমরা তাহলে জানবো হচ্ছে মেইনলি নিউক্লিয়াস নিয়ে আমি তোমাদের সাথে এখন কথা বলবো, এবং নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে আমরা ইভলভ করে ডিএনএ এর মধ্যে চলে যাব। তো প্রথমেই আমরা নিউক্লিয়াস নিয়ে যদি কথা বলি, যে একটা নিউক্লিয়াসের গঠন বোঝা খুবই ইম্পর্টেন্ট, না হলে হচ্ছে আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই জিনিসগুলা পেঁচায় ফেলবা তোমরা। তাই এর ধরো এটা একটা কোষ, ধরো এটা একটা কোষ, ধরো প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, যে টাইপের একটা কোষই হোক। সো প্রাণী কোষ হইলে নিউক্লিয়াসটা কোন দিকে থাকবে?
প্রাণী কোষ হলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে উদ্ভিদ কোষ হলে ইয়া বড় একটা কোষ গহ্বর থাকবে। সো ইয়া বড় একটা কোষ গহ্বর থাকলে নিউক্লিয়াসটাকে এক পাশে থাকতে হবে। তার মানে আমাদের উদ্ভিদ কোষে নিউক্লিয়াস কিন্তু এক পাশে থাকে, কিন্তু প্রাণী কোষে নিউক্লিয়াস কোথায় থাকে? প্রাণী কোষে নিউক্লিয়াস থাকে মাঝখানে থাকবে প্রাণী কোষে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে দেখা যায় নিউক্লিয়াসটা প্রাণী কোষের ক্ষেত্রে মাঝখানে থাকে এবং নিউক্লিয়াসের আকারটা মোটামুটি বড়ই হয়, এবং নিউক্লিয়াসটা একটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যাকে আমরা কি বলি? নিউক্লিয়াসে যে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি থাকে তাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বলি। এই জায়গাগুলোকে আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। দ্বিস্তর বিশিষ্ট একটা ঝিল্লি দ্বারা নিউক্লিয়াস আবদ্ধ থাকে, নিউক্লিয়াসের চারপাশে একটা দ্বিস্তরী ঝিল্লি থাকে যাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে এই যে ছিদ্রগুলা, আমরা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে এই যে ছিদ্রগুলা থাকে, এই ছিদ্রগুলার আমাদের বলি, আমরা এই ছিদ্রগুলাকে নিউক্লিয়ার রন্ধ্র বলি। কি বলি? নিউক্লিয়ার রন্ধ্র, বা ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার পোর। কি বলা হয় ইংরেজিতে? ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার পোর বলা হয় এই জায়গাটাকে। সো আমি হচ্ছে যে তোমাদের এই যে জিনিসটা আঁকছি, এটা কি আমাদের নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন ইংরেজিতে। দেখো আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, বায়োলজির সাথে অবশ্যই ইংরেজি জানতে হবে। বায়োলজি অবশ্যই ইংরেজি জানবা, কারণ হচ্ছে বায়োলজিতে অনেক সময় প্রশ্নটা ইংরেজিতে দিয়ে দেয়, বাংলায় দেয় না। কিছু কিছু জায়গায় দেখা যায় যে ওয়ার্ড বা টার্মিনোলজি ইউজ করে ইংরেজি, বাংলা বলে না। আর যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা, এখন এই ইংরেজিগুলো জেনে গেলে দেখবা কি মেডিকেলে যাওয়ার পর এই টার্মিনোলজিগুলো তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো হচ্ছে এইটা হচ্ছে আমার নিউক্লিয়ার ঝিল্লি। এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে আমরা কি বলবো? এই ছিদ্রটাকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ্র। মানে কি? এটা একটা ছিদ্রপথ। এই নিউক্লিয়ার রন্ধ্রপথে আমি তোমাদের এই যে দেখো, খেয়াল করো ছবির মধ্যে আমি একটু লাল লাল জায়গা দিয়ে দিয়েছি। এই লাল জায়গাগুলো যদি আমি পূরণ করি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে লাল যে জায়গাটা, এই অংশটার নাম হচ্ছে, তোমরা নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে বিস্তারিত পড়তে গেলে দেখবা এখানে একটা প্রোটিন থাকে, যেটা কি করে? আমি এই নামটা লিখি, তারপর নাম থেকে তোমরা রহস্য বের করতে পারবা। ট্রান্সপোর্টার প্রোটিন। ট্রান্সপোর্টার প্রোটিনের কাজটা আসলে কি, খেয়াল করে দেখো বা বোঝার চেষ্টা করো। ট্রান্সপোর্টার নামের মধ্যে আসতেছে ট্রান্স, এই যে ট্রান্সপোর্টার মানে কি করবে? ট্রান্সপোর্ট করবে। কি করবে? ট্রান্সপোর্ট করবে। আমরা এই যে যানবাহন যে আছে, আমরা যানবাহনকে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, এটা কিন্তু আমরা বলি ট্রান্সপোর্ট। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে যায় আমরা কি বলি? ট্রান্সপোর্ট। অনেক জায়গায় বলে না যে অনেক কলেজে বাস আছে বা কলেজ ট্রান্সপোর্ট আছে। ট্রান্সপোর্ট মানে কিন্তু পরিবহনের ব্যবস্থা, বা আর ট্রান্সপোর্টার কাকে বলে? যে পরিবাহক হিসেবে কাজ করে। সো এখানে আমাদের ট্রান্সপোর্টার প্রোটিন থাকে। এই ট্রান্সপোর্টার প্রোটিনটা কি করে? এই নিউক্লিয়াসের ভেতর থেকে কোনো কিছুকে এই সাইটোপ্লাজমীয় মাতৃকায় নিয়ে আসতে সাহায্য করে। নিউক্লিয়াসের ভেতর থেকে কোনো কিছুকে কোথায় নিয়ে আসতে সাহায্য করবে? এই সাইটোপ্লাজমীয় মাতৃকায় নিয়ে আসতে সাহায্য করবে। কোন প্রোটিন লাগে এই জায়গায়? ট্রান্সপোর্টার প্রোটিন লাগে, কারণ সে কি করে? ট্রান্সপোর্টেশন করে বা পরিবহন করতে সাহায্য করবে এই জায়গাকে। এখন এই গেল আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের কথা। এই ট্রান্সপোর্টার প্রোটিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের নিউক্লিয়ার ঝিল্লির মেইন উদ্দেশ্যটা কি? তোমার যে কোনো জায়গায় ঝিল্লি বা আবরণের মেইন উদ্দেশ্য হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভেতরে যে পদার্থগুলো আছে তাদেরকে আলাদা রাখা। এখন ধরো এখানে ট্রান্সপোর্টার প্রোটিন নেই, এত বড় বড় গ্যাপ আছে, এত বড় বড় গ্যাপ দিয়ে কি হবে? সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের মাতৃকা, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের যে নিউক্লিওপ্লাজম, এরা কি একসাথে মিশে যাবে? যদি এরা একসাথে মিশে যায় তাহলে বিপদ না? সো দ্যাটস ওয়াই আমরা কি করব, যে এই যে ছিদ্রপথটা আছে এখানে এটাকে আটকায় রাখবো। মানে এই রন্ধ্রটা সবসময় খোলা থাকে না, এটা আটকা থাকে এই ট্রান্সপোর্টার প্রোটিনগুলা দিয়ে আটকানো থাকে। যখন প্রয়োজন হবে আমাদের দেহের, তখন জাস্ট হচ্ছে যেখান থেকে যা প্রয়োজন বের করবে। এখন এটা তো আমাদের নিউক্লিয়াসের ঝিল্লি গেল। এখন মাঝখানে একটা জিনিস থাকে যেটা সবার লাস্টে বলা আছে, বাট আমি একটু ফার্স্টে এটা দিয়ে নিলাম, কারণ এটা এঁকে ফেললে সবকিছু আকার সহজ হয়ে যায়। এই যে মাঝখানে যে অংশটা, এটাকে আমরা কিন্তু কি বলি? এটাকে আমরা কিন্তু বলি নিউক্লিওলাস। এটাকে আমরা কি বলি? নিউক্লিওলাস বলি এই জিনিসটাকে আমরা। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস থাকে, এই নিউক্লিওলাসটা আমাদের এই যে পুরা নিউক্লিয়াস আছে এর সবচেয়ে গাঢ় রঞ্জক পদার্থ থাকে এর মধ্যে। এবং পৃথিবীতে এই নিউক্লিয়াসের আগে কিন্তু নিউক্লিওলাস আবিষ্কার হয়ে গেছিল। বিজ্ঞানীরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখছে এই জিনিসটাকে আগে দেখছে, কারণ কি? এই জিনিসটা আমাদের বেশি
কালো থাকে বা বেশি রঞ্জক পদার্থ থাকে। এই জিনিসগুলো কিন্তু মাইক্রোস্কোপে দেখতে গেলে আগে কি করা হয়, মাইক্রোস্কোপে মানে একটা স্লাইডে নেয়, স্লাইডে নিয়ে এর মধ্যে কিছু রং মিশানো হয়, রং মিশানোর পর যারা এই রংগুলা ধারণ করে তাদেরকে দেখা যায় ভালো মতে। সো এই নিউক্লিয়াসের রং ধারণ করে কালো হয়ে যায় বেশি, এবং এটাকেই কিন্তু বিজ্ঞানীরা প্রথম দেখতে পাইছে। এই নিউক্লিয়াসের চারপাশে অসংখ্য হচ্ছে আমাদের তরল পদার্থ থাকে, নিউক্লিয়াসের চারপাশে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটাকে আমরা কি বলি, তরল পদার্থকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই তরল পদার্থকে আমরা কি বলি, এই তরল পদার্থকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম আর হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কিছু পার্থক্য আমাদের বইয়ে দেওয়া আছে, একটু দেখলে দেখতে পারো, খুব গুরুত্বপূর্ণ কিছু না। আর এই জায়গায় এই নিউক্লিওলাস থেকে শুরু করে এইখানে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যে জিনিসগুলো থাকে ইনিশিয়ালি, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে এই যে নিউক্লিয়াস থেকে শুরু হয়ে এরকম প্যাঁচায় যে জিনিসগুলো থাকলো, এই জিনিসটাকে আমরা কি বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। আমার বোর্ডে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি তন্তু। সাকিয়া আগ্রমণি জিজ্ঞাসা করছে ট্রান্সপোর্টার প্রোটিনের কাজটা বলো। দেখো, ট্রান্সপোর্টার প্রোটিনের কাজ তোমার মুখস্থ রাখার দরকার নেই, নাম থেকে মনে রাখবা। ট্রান্সপোর্টার মানে এসেছে ট্রান্সপোর্টেশন থেকে, ট্রান্সপোর্টেশন মানে পরিবহন করা, ট্রান্সপোর্টেশন মানে কি, পরিবহন। সো ট্রান্সপোর্টেশন মানে যদি পরিবহন হয়, ট্রান্সপোর্টার মানে পরিবাহক, তার মানে এইটা পরিবাহক প্রোটিন, মানে এটা পরিবহন করতে সাহায্য করে। এই নিউক্লিয়াসের ভেতর থেকে কোনো কিছুকে সাইটোপ্লাজমে যেতে সাহায্য করে, সাইটোপ্লাজম থেকে কোনো কিছুকে নিউক্লিয়াসের ভেতর আসতে সাহায্য করে। এটা হচ্ছে যে এই ট্রান্সপোর্টার প্রোটিনের কাজ। তো এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের নিউক্লিয়, আমাদের কি এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের এই নিউক্লিয়াসের গঠন। আচ্ছা, এখন আমার মেইন লক্ষ্য উদ্দেশ্য আসলে কি, মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার এই ক্রোমাটিন তন্তুটা। ধরো এই ক্রোমাটিন তন্তু থেকে আমি এতটুকু নিলাম, এতটুকু নিয়ে এটাকে বাইরে এনে জুম করলাম ক্রোমাটিন তন্তুকে বাইরে এনে যখন আমি জুম করব, তখন ধরো ক্রোমাটিন তন্তুটা দেখতে তো তোমার কাছে এরকমই লাগবে। সো ক্রোমাটিন তন্তুটা দেখতে যেমনই হোক, এই ক্রোমাটিন তন্তুর মধ্যে কিছু জিনিস থাকে, বা ক্রোমাটিন তন্তু এমনি গঠিত হয়নি, ক্রোমাটিন তন্তু কারোর সহযোগিতায় গঠিত হয়েছে। সো ক্রোমাটিন তন্তুটাকে আমার বিশ্লেষণ করতে হবে, ক্রোমাটিন তন্তুকে যখন আমি বিশ্লেষণ করব তখন আমি কিছু জিনিস দেখতে পাবো। সো এই ক্রোমাটিন তন্তুকে বিশ্লেষণ করলে আলটিমেটলি আমি কি দেখতে পাই, আলটিমেটলি আমি দেখতে পাই এই যে আমাদের ক্রোমাটিন তন্তু আছে, এই ক্রোমাটিন তন্তু কিন্তু একবারে আসে নাই, বা ক্রোমাটিন তন্তু হঠাৎ করে চলে আসে নাই কোথাও। ক্রোমাটিন তন্তু কোথা থেকে আসছে, যে আমাদের এই যে ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তোমরা এখানে যারা আছো সবাই মোস্ট প্রবাবলি এসএসসি পাস করে আসছো, তোমাদের এসএসসি তে এই ডিএনএটা আছে অবশ্যই। তো ডিএনএ ফুল ফর্ম তোমরা জানো যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর হচ্ছে আর কি থাকে সাথে, আর থাকে হিস্টোন প্রোটিন, আর সাথে কি থাকে, হিস্টোন প্রোটিন থাকে। এই হিস্টোন প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হিস্টোন প্রোটিন। সো নিউক্লিয়াসের এই জায়গাগুলো তোমাদের আশা করি আঁকা টাকা হয়ে গেছে। সো আমি এই জায়গাটা একটু মুছে দিই, এই জায়গাটা একটু মুছে দিয়ে হিস্টোন প্রোটিনটা তোমাদের সাথে একটু আলোচনা করি। তার মানে হচ্ছে আমাদের ডিএনএ আর হিস্টোন প্রোটিন এই দুইটা একসাথে যুক্ত হয়। হিস্টোন প্রোটিনটা আসলে কি, আমি হিস্টোন প্রোটিনটা নিয়ে আলাদাভাবে কথা বলছি। হিস্টোন প্রোটিনটা আসলে হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে কিছু প্রোটিন থাকে, তাদেরকে আমরা নিউক্লিয় প্রোটিন বলি। তোমরা যদি আমার কোষ বিভাজনের 3rd অধ্যায়ের ভিডিওগুলো দেখে থাকো, সেখানে দেখবা যে নিউক্লিয়াসে দুইটা প্রোটিন থাকে, বা নিউক্লিয় প্রোটিন বলতে দুইটা প্রোটিন আছে, দুইটা প্রোটিন নিউক্লিয়াসের চারপাশে থাকে, একটা নাম হিস্টোন আর একটা নাম হচ্ছে প্রোটামিন। এই হিস্টোন এবং প্রোটামিন এই দুইটা নিউক্লিয়াসের চারপাশে থাকে। তোমাদের 3rd অধ্যায় কোষ রসায়নের প্রোটিন, সরল প্রোটিনের উদাহরণের মধ্যে 5 আর 6 নম্বরের মধ্যে আছে এই হিস্টোন প্রোটিনের কথা বলা আছে, এবং হচ্ছে যে আমাদের প্রোটামিনের কথা বলা আছে, যারা হচ্ছে যে নিউক্লিয়াসের আশেপাশে থাকে, তাদেরকে আমরা নিউক্লিয় প্রোটিন বলি। সো হিস্টোন প্রোটিনটা, তার মানে হিস্টোন প্রোটিনটা আমাদের একটা কোন ধরনের প্রোটিন, হিস্টোন প্রোটিনটা একটা যেহেতু নিউক্লিয়াসে থাকে এজন্য আমি বলতেছি নিউক্লিয় প্রোটিন। এই লেখাটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না যেহেতু আকারে ছোট লিখছি নিউক্লিয় প্রোটিন, বাট শুনে নাও উচ্চারণে যেটাকে কি বলা হয়, নিউক্লিয় প্রোটিন বলে। সো হিস্টোন প্রোটিন আমাদের 4 ধরনের হিস্টোন প্রোটিন পাওয়া যায়। একটাকে আমরা বলি H1, একটাকে বলি আমরা H2, একটাকে বলি আমরা H3, একটাকে বলি আমরা H4।
এর মধ্যে H2টা আবার দুই টাইপের, একটাকে বলি H2A, একটাকে বলি H2B। তার মানে হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন আমরা 4 রকমের হিস্টোন প্রোটিন পাই। তার মধ্যে হিস্টোন প্রোটিন যে 2 আছে সেই হিস্টোন প্রোটিন 2 হচ্ছে আবার দুই টাইপের, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন 2A, হিস্টোন প্রোটিন 2B। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এই নিউক্লিয়াসের অংশটা আমি মুছি একটু, ঠিক আছে? কারণ নেক্সট যে জায়গাটা বুঝাবো সেটা বোঝানোর জন্য এই নিউক্লিয়াসটা থাকলে একটা ঝামেলা ক্রিয়েট হবে। হ্যাঁ, সো নিউক্লিয়াসের ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। ক্লাস 6-7 থেকে নিউক্লিয়াসের ব্যাপারটা থাকে। যদি না বোঝো আমাকে যখন আমি আবার জিজ্ঞাসা করবো বললে আমি আবার বুঝাই দিব। সো এই 4 ধরনের হিস্টোন প্রোটিন থাকে। সো দেখা যায় কি এই যে 4টা হিস্টোন প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 2, হিস্টোন প্রোটিন 3, হিস্টোন প্রোটিন 4, হিস্টোন প্রোটিন 2 এর আবার হচ্ছে হিস্টোন প্রোটিন A আর B আছে। তো এই হিস্টোন প্রোটিনগুলো করে কি দুইটা হিস্টোন প্রোটিন জোড়ায় জোড়ায় আসে, তারা জোড়ায় জোড়ায় হিস্টোন প্রোটিন আসে। যে ধরো হিস্টোন প্রোটিন 2A ও আসলো, ও একা আসবে না, ওর সাথে হিস্টোন প্রোটিন 2A কে নিয়ে আসে, মানে কাপল কাপল ভাব। হিস্টোন প্রোটিন 2 একা আসে না, সিঙ্গেল থাকতে চায় না। হিস্টোন প্রোটিন 2B ও আসলো, H2B, ও একা আসবে না, ও বললো যে আমি না H2B কে নিয়ে আসবো, তার মানে দুইটা H2A, দুইটা H2B। তারপর হচ্ছে যে বললো যে না ভালো লাগতেছে না, হিস্টোন প্রোটিন 3ও চলে আসে, হিস্টোন প্রোটিন 3, হিস্টোন প্রোটিন 3, হিস্টোন প্রোটিন 4 ভাবতেছে যে সবাই গেছে আমি কেন যাব না, তো হিস্টোন প্রোটিন 4ও চলে যায়। তো এই যে আমাদের 4টা হিস্টোন প্রোটিন আছে, যে হিস্টোন প্রোটিন 2A, হিস্টোন প্রোটিন 2B, হিস্টোন প্রোটিন 3, হিস্টোন প্রোটিন 4, এই 4টা দুইটা দুইটা করে থেকে মোট 8টা একসাথে একটা গুচ্ছের তৈরি করে। 8টা একসাথে একটা গুচ্ছের তৈরি করে। এই যে 8টার গুচ্ছ একে আমরা বলি অক্টেট, অক্টেট অফ হিস্টোন প্রোটিন, অক্টেট অফ হিস্টোন প্রোটিন মানে হচ্ছে হিস্টোন প্রোটিনের গুচ্ছ, অক্টেট অফ হিস্টোন প্রোটিন। 8টা হিস্টোন প্রোটিন একসাথে যুক্ত হয়েছে। এই যে 8টা হিস্টোন প্রোটিন একসাথে যুক্ত হয়েছে, এই 8টা হিস্টোন প্রোটিন আমাদের কি করবে? এখন তাহলে তুমি বলতে পারো ভাইয়া এখানে তো সবগুলো হিস্টোন প্রোটিন আছে, বাট হিস্টোন প্রোটিন H1 ও কোথায়, ও কই? ও আছে, ও আরো গুরুত্বপূর্ণ মিশনে আছে। এই 8টা হিস্টোন প্রোটিন জোড়ায় জোড়ায় একসাথে থাকে। ধর হচ্ছে ব্যাপারটা এমন যে ওই যে বাংলা মুভিতে দেখাইতো না, অনেকগুলো বাংলা মুভিতে দেখায় যে একটা ফ্রেন্ড থাকে, জনদরদি ফ্রেন্ড, যে হচ্ছে সকল কাপল ফ্রেন্ডদের বিয়ে করাইতে বা ভাইগা দিতে সাহায্য করে এবং তাদের বন্ধন সম্পর্ক জোড়া লাগাইতে সাহায্য করে। H1 এর কাজটা এরকম। এখানে জোড়ায় জোড়ায় ওর 8টা আছে। এই 8টার চারপাশে কে চলে আসে? এই 8টার চারপাশে চলে আসে এই অক্টেট যে থাকে, তার মানে 8টা হিস্টোন প্রোটিন একসাথে আছে। 8টা হিস্টোন প্রোটিন একসাথে থাকাকে আমরা বলি অক্টেট অফ হিস্টোন প্রোটিন। আমরা কি বলতেছি? অক্টেট অফ হিস্টোন প্রোটিন। এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের পর কি হয় খেয়াল করে দেখো। এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের এখানে ডিএনএ প্যাঁচাইতে থাকে। কে প্যাঁচাইতে থাকে? এই জায়গাটায় হচ্ছে ডিএনএ প্যাঁচায়। ডিএনএটা প্যাঁচাইতে থাকে। এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে কে প্যাঁচাইতে থাকে? ডিএনএ প্যাঁচাইতে থাকে। ডিএনএ প্যাঁচায়, অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ প্যাঁচায়। তো হচ্ছে এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে কে প্যাঁচাইলো? ডিএনএ আইসা পুরা অক্টেট অফ হিস্টোন প্রোটিনকে প্যাঁচায় দিল। তার মানে হিস্টোন প্রোটিনের চারপাশে এসে ডিএনএ ভাবে ঘুরে 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 ডিএনএটা বসে অক্টেট অফ হিস্টোন প্রোটিনের পাশে। তো এখানে তো একটা অক্টেট ছিল, তো এরকম একটা অক্টেটের পর এখানেও আরো অক্টেট থাকে। ধরো 2টা, 4টা, 8টা। এখানে নামগুলা লিখছিলাম, এখানে নামগুলা লিখলাম না। এই 4টা অক্টেট প্রোটিন। এই অক্টেট প্রোটিনগুলোর চারপাশেও ধরো প্যাঁচায় ট্যাচায়া এরকম একটা সিঙ্গেল লাইন আনি আমি। ধরো হচ্ছে ওরা প্যাঁচায় প্যাঁচায়, ধরো হচ্ছে এরকম একটা সিঙ্গেল লাইন আসে, ঠিক আছে? তো এইখানেও অক্টেট আছে। এই অক্টেটটা কি ডিএনএ ছেড়ে দিবে না? ডিএনএ অক্টেট দেখলেই তারে প্যাঁচায়। তো ডিএনএ এই অক্টেটটাকেও চারদিক থেকে প্যাঁচাইলো। এখন তার মানে এখানে খেয়াল করো, এখানে একটা অক্টেট প্লাস ডিএনএ আছে কিছু, এখানেও একটা অক্টেট প্লাস ডিএনএ আছে কিছু, কিন্তু দুইটা দূরে দূরে অবস্থান করে। কেউ কাউকে মানে দূর থেকে দুইজন দুইজনকে দেখে, বাট হচ্ছে কেউ কারোর সাথে যুক্ত হয় না, লজ্জা পায় দুইজন। তখন তাদের এই লজ্জা ভাঙাইতে তখন কে চলে আসে? তখন লজ্জা ভাঙাইতে চলে আসে H1। তখন এই যে H1 আছে, এই H1 করে কি? এই দুইটার মাঝখানে যে এই উপরের অক্টেট আর নিচের অক্টেট,
এদের মাঝখানে যে ডিএনএ আছে সেই ডিএনএ সংযোগ করতে সাহায্য করে। এরকম যতগুলা অক্টেটের পাশে ডিএনএ পেঁচাবে, ডিএনএ পেঁচানো প্রত্যেকটা অক্টেট অ্যান্ড ডিএনএ কে সংযুক্ত করতে কে সাহায্য করে? H1 সাহায্য করে। এইভাবে অক্টেন এবং অক্টেট, নট অক্টেন সরি, অক্টেট এবং ডিএনএ গুলো পেঁচায় 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 পেঁচায়, এই অক্টেট গুলো আসলে কিসের অক্টেট? হিস্টোন প্রোটিনের অক্টেট। অক্টেট গুলা কিসের অক্টেট? অক্টেট অফ হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন আর ডিএনএ, হিস্টোন প্রোটিন ডিএনএ, এরা মিলিত হয়ে আমাদের এই যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এরা মিলিত হয়ে কি তৈরি করবে? এরা মিলিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, ধরো ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করবে কি? তৈরি করবে নিউক্লিওজোম তৈরি করবে। কি তৈরি করে? আমরা এই যে ধরো এরা পেঁচায় পেঁচায় ফার্স্টে ইনিশিয়ালি যে রূপটা তৈরি হবে পেঁচানো, একে আমরা কি বলবো? নিউক্লিওজোম বলবো। তারপরে এই নিউক্লিওজোম বলবে যে না, অনেক পেঁচাইছি, আর একটু পেঁচাই, পেঁচাইতে তো মজাই লাগে। নিউক্লিওজোমটা যখন আরো পেঁচায়া যাবে তখন তৈরি করবে হচ্ছে ক্রোমাটিন সূত্রক। তখন কি সূত্রক তৈরি করবে? ক্রোমাটিন সূত্রক। তার মানে এই যে আমরা ক্রোমাটিন সূত্রকটা দেখলাম, এটা আসলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচিয়ে নিউক্লিওজোম তৈরি হয়। সেই নিউক্লিওজোম পেঁচিয়ে কি তৈরি হয়? ক্রোমাটিন সূত্রক তৈরি হয়। এই ক্রোমাটিন সূত্রকটা আরো যখন পেঁচিয়ে যাবে তখন আলটিমেটলি তৈরি হয় আমাদের, তোমরা যারা প্রশ্ন করছো তোমাদের প্রশ্ন, ঠিক আছে, এই ক্রোমাটিন সূত্রকটা পেঁচিয়ে কি তৈরি করবে? পেঁচিয়ে তৈরি করবে হচ্ছে ক্রোমোজোম তৈরি করে। কি তৈরি করে? ক্রোমোজোম। তার মানে হচ্ছে ডিএনএ হিস্টোন প্রোটিন পেঁচিয়ে তৈরি করে নিউক্লিওজোম, নিউক্লিওজোম পেঁচিয়ে তৈরি করে ক্রোমাটিন সূত্রক, ক্রোমাটিন সূত্রক পেঁচিয়ে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। তো আলটিমেটলি হচ্ছে আমাদের এই ক্রোমোজোম, এই যে আমরা ক্রোমোজোম নিয়ে এত কথাবার্তা বলি, সো এই অক্টেটটা আর এখানে রাখলাম না, এখানে আর রাখলাম না। ক্রোমোজোমটা আমরা জানি যে আমাদের দেখা যায়, আমরা ধরো সহজ ভাষায় যদি ক্রোমোজোম আঁকি, ক্রোমোজোমটা দেখতে এরকম হয়। তো ক্রোমোজোমটা আসলে কি? ক্রোমোজোমটা আসলে পেঁচানো ক্রোমাটিন। ক্রোমোজোম আসলে কি? ক্রোমোজোম হচ্ছে পেঁচানো ক্রোমাটিন। ক্রোমোজোম আসলে কি? ক্রোমোজোম হচ্ছে পেঁচানো ক্রোমাটিন থাকে ক্রোমোজোমের ভেতর। এই ক্রোমাটিনটা আসলে কি? ক্রোমাটিনটা হচ্ছে আসলে পেঁচানো নিউক্লিওজোম। নিউক্লিওজোম আসলে কি? নিউক্লিওজোম হচ্ছে ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলিয়ে পেঁচিয়ে তৈরি হয়, এই নিউক্লিওজোম তৈরি হয়। তার মানে তুমি একটা ক্রোমোজোমের ভেতর ধরো এই নির্দিষ্ট অঞ্চলটা যদি নাও, এই ক্রোমাটিন অঞ্চল, এই ক্রোমাটিন অঞ্চলটা আলটিমেটলি তুমি সূক্ষ্ম বিশ্লেষণ করে আলটিমেটলি কি পাবা? তুমি ডিএনএ পাবা। আলটিমেটলি এই ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তু নিয়ে যদি তুমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিশ্লেষণ করো, তাহলে একক হিসেবে কি পাওয়া যাবে? একক হিসেবে পাওয়া যাবে ডিএনএ। সো ক্রোমোজোম আসলে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলে এই ক্রোমোজোমটা তৈরি হয়েছে। এই জন্য বলা হয় ক্রোমোজোম কি দ্বারা তৈরি? ক্রোমোজোম তৈরি হয় নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে। হিস্টোন প্রোটিনটা একটা প্রোটিন। তো ক্রোমোজোমের মধ্যে মেইনলি ডিএনএ থাকে, 0.2 থেকে 4% আরএনএ থাকে। তো এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের গঠন। তো আলটিমেটলি আমরা ক্রোমোজোমকে বলি হচ্ছে বংশগতির ধারক ও বাহক, বা হচ্ছে বংশগতীয় বস্তুগুলো স্থানান্তর করতে ক্রোমোজোম সাহায্য করে। আলটিমেটলি ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে আলটিমেটলি ডিএনএ। ক্রোমোজোম কি? আলটিমেটলি ডিএনএ। ক্রোমোজোমকে যদি তুমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিশ্লেষণ করো, আলটিমেটলি কি পাওয়া যাবে? ডিএনএ পাওয়া যাবে। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত। কারো যদি কোনো সমস্যা থাকে এবার প্রশ্ন করো, এবার আমি কিছুটা উত্তর দিই। আচ্ছা, খেয়াল করো যে আমাদের ধরো এই একটা বক্সই আঁকি, এই বক্সের ভেতর 8টা প্রোটিন থাকবে। এই বক্সটা কি? অক্টেট অফ প্রোটিন। এই বক্সের মধ্যে 8টা প্রোটিন থাকবে। ধরো যে তাহলে কয়টা থাকবে? ধরো H2B 2A, H2A 2টা, H2B 2টা, হ্যাঁ। তারপর হচ্ছে H3 2টা, H4 2টা। এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। 8টা হিস্টোন প্রোটিন একসাথে থাকে। ধরো এখানে একটা অক্টেট অফ হিস্টোন প্রোটিন, এখানে ধরো আরেকটা অক্টেট অফ হিস্টোন প্রোটিন, এখানেও 8টা, 1টা 2টা 3টা 4টা, চারটা। তাহলে ধরো এটা হচ্ছে যে H2A, এটা হচ্ছে H2B, এটা সরি দুইটা H2A, দুইটা H2B,
H3H4 তার মানে কয়টা হলো অক্টেট তৈরি হলো, এই ধরো একটা অক্টেট, এই ধরো একটা অক্টেট, অক্টেট অফ হিস্টোন প্রোটিন। তার মানে কি এটা হচ্ছে একটা অক্টেট অফ হিস্টোন প্রোটিন, অফ হিস্টোন প্রোটিন। এইখানে একটা অক্টেট অফ হিস্টোন প্রোটিন আছে, দুইটা অক্টেট অফ হিস্টোন প্রোটিন আছে। এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনগুলা গ্লোবিউলার বা গোলাকৃতির হয়, কারণ হিস্টোন প্রোটিনগুলোর আকৃতি গোলাকার, তো এটা হচ্ছে গোলাকৃতির হয়। সেই গোলাকৃতির অক্টেট অফ হিস্টোন প্রোটিন দেখা, আচ্ছা তাহলে আমরাও আমাদের ছবিটা গোলাকৃতি রাখি, যা যেভাবে আমরা সেভাবেই আঁকি, যে এই ধরো গোলাকৃতির অক্টেট অফ হিস্টোন প্রোটিন, এই ধরো গোলাকৃতির অক্টেট অফ হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এই গোলাকৃতির অক্টেট অফ হিস্টোন প্রোটিন দেখলেই ডিএনএ পাগল হয়ে যাবে যে আল্লাহ অক্টেট অফ হিস্টোন প্রোটিন আছে, তাদের যাইতেই হবে তার কাছে। ডিএনএ পাগল হয়ে কি করবে, ডিএনএ পাগল হয়ে এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে পেঁচাইতে থাকে। এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে হচ্ছে ধরো ডিএনএ পেঁচাইতে থাকে, ডিএনএ অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে পেঁচাবে, ঠিক আছে। ধরো এই ডিএনএ এর চারপাশে হচ্ছে অক্টেট অফ হিস্টোন প্রোটিন পেঁচাবে। তো এই দুইটা ডিএনএ এর চারপাশে এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএটা পেঁচাইলো, অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে কে পেঁচাইলো, ডিএনএ পেঁচাইলো। ডিএনএ অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে যখন পেঁচায়, তখন এই অক্টেট অফ হিস্টোন প্রোটিন মানে 8টা হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ পেঁচাইছে, এই 8টা হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ পেঁচাইছে। পেঁচানোর পর এই মাঝখানে হচ্ছে যে এই দুইটার মধ্যে সংযোগ রক্ষা করে কি, এই দুইটার মধ্যে সংযোগ রক্ষা করে হচ্ছে আমাদের H1 যে হিস্টোন প্রোটিন আছে, H1 হিস্টোন। তোমরা প্রথমে একটু শোনো, ঠিক আছে, তারপর তোমরা কমেন্ট করো। অনেকেই দেখে অনেক প্রকার কমেন্ট করতেছো, তোমরা প্রথমে একটু শোনো, আমাকে একটু পড়ানোর সুযোগ দাও, তারপর দেখো যে আমি কিভাবে পড়াই, তারপর তোমরা তোমাদের মূল্যবান কমেন্টগুলো করো। আর হচ্ছে যে তোমরা যা বোঝো নাই সেটা তো আবার বুঝাই দিবই, আর হচ্ছে যে যেটা বুঝবা না সেটা আবার প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই তো আমার, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্যই তো এই কোর্সটাও করাচ্ছি, সো তোমরা বোঝা নিয়ে টেনশন করো না। তো এই যে আমাদের অক্টেট অফ হিস্টোন প্রোটিন আছে, এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ এর যে সূত্র আছে, ডাবল স্ট্র্যান্ড অফ ডিএনএ এর চারপাশে পেঁচাইতে থাকে, পেঁচায় এই চারপাশ থেকে ডাবল স্ট্র্যান্ড মানে দ্বিসূত্রক ডিএনএটা এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনকে চারপাশ থেকে পেঁচায় দুইটা অক্টেট অফ হিস্টোন প্রোটিন এরকম হিস্টোন 1 দ্বারা যুক্ত হয়। সো হিস্টোন 1 এর কাজ হচ্ছে দুইটা অক্টেট অফ হিস্টোন প্রোটিনের মধ্যে সংযোগ রক্ষা করা। এরকম অসংখ্য অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ পেঁচাবে, সেগুলা H1 দ্বারা যুক্ত হবে। সো এরকম জাস্ট দুইটা বল দেখাইলাম আমি, দুইটা বল না, ধরো অনেকগুলা বল, 300 400 500 1000 অনেকগুলা বল একসাথে যুক্ত হয়ে এই অক্টেট অফ হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ পেঁচিয়ে আমাদের কি তৈরি করবে হচ্ছে যে ডিএনএ করলো কি, কার চারপাশে পেঁচাইলো, হিস্টোন প্রোটিনের যে গুচ্ছ, 8টা হিস্টোন প্রোটিনের যে গুচ্ছ তার চারপাশে হচ্ছে আমাদের ডিএনএ পেঁচাইলো। পেঁচায় যখন অনেক পেঁচায় যায় তখন একটা গঠন তৈরি করে, বা তখনকার যে গঠন সেই গঠনটাকে বলা হয় নিউক্লিওজোম। তখনকার গঠনটাকে বলা হয় নিউক্লিওজোম বলা হয় তখনকার গঠনটাকে। তার মানে সোজা হিসাব যে অক্টেট অফ হিস্টোন প্রোটিন আর ডিএনএ একসাথে পেঁচিয়ে কি তৈরি করে, নিউক্লিওজোম। সেই নিউক্লিওজোমটা পেঁচায়, আবার নিউক্লিওজোমটা চারপাশে পেঁচায় কি তৈরি করে, নিউক্লিওজোমটা, ধরো নিউক্লিওজোম গঠিত হয়েছে একটা পেঁচানোর পর একটা সহজ অবস্থা ছিল, সেই নিউক্লিওজোম আরো পেঁচায়, অধিকতর কুণ্ডলিত হয়, বলা হয় অধিকতর কুণ্ডলিত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি ক্রোমাটিন সূত্র। তারপর সেই ক্রোমাটিন সূত্রগুলো আরো অধিকতর কুণ্ডলিত হয়, সেই ক্রোমাটিন সূত্রগুলো যখন আরো অধিকতর কুণ্ডলিত হয় তখন সেই জায়গাকে আমরা কি বলি, তো ক্রোমাটিন সূত্র আরো অধিকতর যখন কুণ্ডলিত হবে তখন সেই অবস্থাটাকে আমরা বলি ক্রোমোজোম। যে ক্রোমাটিন সূত্রগুলো আছে তারা অধিকতর কুণ্ডলিত হয় তখন তাকে আমরা বলি ক্রোমোজোম বলি। তার মানে হচ্ছে ক্রোমাটিন তন্তু আসলে কি, ক্রোমাটিন তন্তু হচ্ছে কুণ্ডলিত নিউক্লিওজোম বা পেঁচানো নিউক্লিওজোম। পেঁচানো যে নিউক্লিওজোম আছে তাকে আমি বলি ক্রোমাটিন
তন্তু বা ক্রোমাটিন সূত্রক, সেই ক্রোমাটিন সূত্রকটা যখন আরো পেঁচাবে তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোম বলি। তার মানে ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচিয়ে তৈরি করবে নিউক্লিওজোম, সেই নিউক্লিওজোম পেঁচিয়ে তৈরি করবে ক্রোমাটিন সূত্রক, সেই ক্রোমাটিন সূত্রক আরো পেঁচিয়ে পেঁচিয়ে একটা জটিল গঠন যখন তৈরি করে তখন তাকে বলি আমরা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের গঠন, এইটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোম আসলে কি, ক্রোমোজোম আসলে হচ্ছে পেঁচানো ক্রোমাটিন তন্তু। এখন একটা প্রশ্ন আসছে যে তোমরা প্রশ্ন করছো যে ক্রোমাটিড আসলে কি। ক্রোমাটিডটা হচ্ছে এই ক্রোমোজোমটা এই সেন্ট্রোমিয়ার বরাবর যখন এই ক্রোমোজোমটা বিভাজিত হয়ে যাবে, সেন্ট্রোমিয়ারটা ঠিক থেকে ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমের বাকি অংশ যখন এইরকম বিভাজিত হয়ে যাবে তখন আমরা এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশগুলো আমাদের লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়। অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হলে এই অংশগুলোকে, এই যে এখানে একটা অংশ পেলাম, এখানে একটা অংশ পেলাম সেন্ট্রোমিয়ার বাদে, এই মাঝখানে অংশটা সেন্ট্রোমিয়ার বাদে এই যে অংশগুলো পাওয়া যায় এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলি ক্রোমাটিড বলি। প্রতিটা অংশকে আমরা ক্রোমাটিড বলি। সো এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড পাওয়া যায়। এবং একটা ক্রোমোজোমে এই ধরো এইটা একটা সিঙ্গেল ক্রোমোজোম, এই ক্রোমোজোমে এই একটা ক্রোমাটিড পাওয়া গেছে, এই একটা ক্রোমাটিড পাওয়া গেছে, এই ক্রোমোজোমে আরেকটা, মানে একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, একই ক্রোমোজোমে দুই ক্রোমাটিড, এদেরকে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলা হয়। কি ক্রোমাটিড বলা হয় এদেরকে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলে। তার মানে এইটাকে যদি তুমি ক্রোমাটিড নাম্বার 1 ধরো, এটাকে যদি তুমি ক্রোমাটিড নাম্বার 2 ধরো, তাহলে 1 আর 2 একে অপরের কি ক্রোমাটিড বলি আমরা, সিস্টার ক্রোমাটিড। এই 1 আর 2 কে আমরা একে অপরের কি বলি, 1 আর 2 কে আমরা একে অপরের বলি সিস্টার ক্রোমাটিড বলি, সিস্টার ক্রোমাটিড। ব্রাদার ট্রাদার টার্ম ইউজ করেনি, সিস্টার ক্রোমাটিড বলছে যে এরা একে অপরের বোন, 1 আর 2 হচ্ছে একে অপরের বোন। তার মানে ক্রোমোজোম আর ক্রোমাটিডের মধ্যে তোমরা যে ক্রোমাটিন তন্তুর মধ্যে যে জানতে চাচ্ছিলা তা তোমরা জানলা। নিউক্লিয়াসের ক্রোমোজোম আর ক্রোমোসোম, হ্যাঁ একই, ক্রোমোজোম আর ক্রোমোজোম তো একই না, উচ্চারণটা জাস্ট কেউ জোম করে কেউ সোম করে, এটাই। একটা আমেরিকান উচ্চারণ, একটা ব্রিটিশ উচ্চারণ, কোনো পার্থক্য নেই দুইটার মাঝখানে। সো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। ক্রোমোমিয়ারটা হচ্ছে যে দেখা যায় এই ক্রোমোজোমের মধ্যে, আমাদের এই ক্রোমোজোমের মধ্যে এইরকম কিছু অধিক রঞ্জিত অঞ্চল পাওয়া যায়। এই ক্রোমোজোমের মধ্যে এখানে কিছু অধিক রঞ্জিত অঞ্চল পাওয়া যায়। এই যে অধিক রঞ্জিত কিছু অঞ্চল পাওয়া যায় ক্রোমোজোমের এই বাইরের দিকে, এগুলাকে বলা হয় ক্রোমোমিয়ার, যা হচ্ছে আমরা মায়োসিস কোষ বিভাজনে দেখতে পাবো। যে আমরা জানি না দুই ধরনের কোষ বিভাজন, মাইটোসিস আর মায়োসিস। মায়োসিস কোষ বিভাজনের যে প্রোফেজ 1 যে ধাপটা রয়েছে, সেই মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর মধ্যে আমরা লেপ্টোটিন দশায় এই ক্রোমোমিয়ারটা দেখতে পাবো। সেন্ট্রোমিয়ারটা থাকে একটা অরঞ্জিত অঞ্চল। সেন্ট্রোমিয়ারটা দেখা যায় ক্রোমোজোমের মধ্যে, আমরা কিন্তু ক্রোমাটিনের মধ্যে কিন্তু আমরা ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন নামে দুইটা ক্রোমাটিন পাই। আচ্ছা, এটা একটু তোমাদের বলি যে এই যে ক্রোমাটিন আছে, ক্রোমাটিনটা আমাদের, বা ক্রোমাটিন মানে কি, এই নিউক্লিওজোম প্যাচায় প্যাচায় যে ক্রোমাটিন সূত্রক তৈরি করে, ক্রোমাটিনটা দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে হেটারোক্রোমাটিন, আর একটাকে আমরা বলি ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন যেটা, সেটা অধিক কুণ্ডলিত থাকে, এটা বেশি পেঁচায় থাকে। আর ইউক্রোমাটিনটা আমাদের কম কুণ্ডলিত থাকে, অল্প পেঁচায় থাকে, বেশি পেঁচায় থাকে না। সে অধিক পেঁচায় থাকে বলে এই হেটারোক্রোমাটিনটা এত বেশি পেঁচায় থাকে যে তার থেকে প্রোটিন তৈরি করাটা টাফ। হেটারোক্রোমাটিন এত অধিক পেঁচিয়ে থাকে যে তার থেকে প্রোটিন তৈরি করা আমার টাফ। আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন তৈরি, পুরো জিনিসটা আমাদের বংশগতীয় যে ম্যাটেরিয়ালগুলো আছে বা ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলোকে থেকে কাজ করার জন্য পুরো প্রসেসটা দরকার। সো আমাদের এই হেটারোক্রোমাটিন যে অধিক কুণ্ডলিত, বেশি পেঁচায় থাকে, বেশি পেঁচায় থাকার কারণে ওর থেকে কিন্তু আমাদের খুব বেশি আমরা বেনিফিটেড হই না। সো হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন, দুই ধরনের ক্রোমাটিন থাকে। সো সেন্ট্রোমিয়ারটা বলা হয় যে কিছুটা হেটারো এবং ইউক্রোমাটিন, এগুলা নিয়ে হচ্ছে আমাদের এই সেন্ট্রোমিয়ারটা গঠিত। কিছুটা সেন্ট্রিওলের ভূমিকাও আছে, কিছু মাইক্রোটিবিউল, যে আমাদের কিছু এরকম লম্বা লম্বা সূত্রাকার কিছু জিনিস থাকে আমাদের কোষের ভেতর, এগুলাকে আমরা বলি
মাইক্রো, যে এত চিকুন তারা, যে এত চিকুন যে এদের দৈর্ঘ্য খুবই ছোট হয়, এই জন্য এদেরকে বলা হয়েছে মাইক্রো, এবং লম্বা লম্বা টিউবের মতো, এই জন্য বলা হয়েছে মাইক্রো টিবিউল। তো এই মাইক্রো টিবিউলগুলা আমাদের হচ্ছে এই সেন্ট্রিওল গঠন করতে আমাদের সাহায্য করে। এছাড়া কিছু যে অধিক কুণ্ডলিত, যারা বংশানুস্মৃতিতে খুব বেশি ভূমিকা রাখে না, তার মানে হেটারোক্রোমাটিন হচ্ছে বংশাণু স্মৃতিতে এর ভূমিকা কম, আর এখানে বংশানুস্মৃতিতে এর ভূমিকা বেশি থাকে। ক্রোমাটিডের কাজ কি? ক্রোমাটিডের কাজ হচ্ছে যে এই কোষ বিভাজনের সময় ক্রোমাটিডটা হেল্পফুল হয়, বা কোষ বিভাজনের সময় ক্রোমাটিডটাকে দরকার হয়। দেখা যায় যখন কোষ বিভাজিত হবে তখন দেখা যায় দুই পাশ, এক পাশ আরেক পাশে চলে যায়, সেখানে ক্রোমাটিড দরকার হয়। তারপর হচ্ছে তোমার ক্রসিং ওভারের সময় ক্রোমাটিড দরকার। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে স্যাটেলাইট আর কাইনোটেকার জিনিসটা কি? কাইনোটেকার হচ্ছে এই সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলের চারপাশে, দুই পাশে, সেন্ট্রিওলের দুই পাশে থাকে একটা বস্তু যাকে আমরা বলি কাইনোটেকার। এটা মোটামুটি সেন্ট্রিওলকে বাঁচায় রাখে, এবং সেন্ট্রিওলের সাথে এটা একটা মোটর প্রোটিন দ্বারা যুক্ত থাকে। মোটর প্রোটিন, মোটর মানে চলার শক্তি আছে। সেন্ট্রোমিয়ারটা আমাদের চলে না। আমরা হচ্ছে যে দেখছি না যে কোষ বিভাজন, তো তোমরা অবশ্যই পড়ছো, কোষ বিভাজন পড়তে গেলে কোষ বিভাজন অ্যানাফেজ ধাপে এরা দুইজন দুই দিকে চলে যায় না, মাঝখান দিয়ে বিভাজিত হয়ে রাগ করে, সো এরা রাগ করে দুইজন দুই দিকে চলে যায়। সো এই যে আমাদের দুইজন দুই দিকে চলে গেল রাগ করে, তখন কিন্তু তারা চলতে থাকে। চলার জন্য বলা হয় যে সেন্ট্রিওল কিছুটা ভূমিকা রাখে, মাইক্রোটিবিউল আছে কিছুটা ভূমিকা রাখে, যে বললাম একটু আগে মাইক্রোটিবিউল লম্বা লম্বা তন্তুগুলা। সো এই জায়গায় এইটার নাম হচ্ছে কাইনোটেকার। এটার নাম আমরা কি বললাম? এই কাইনোটেকার। এই কাইনোটেকারটা হচ্ছে এখানে সেন্ট্রিওলের সাথে এইভাবে যুক্ত থাকে একটা প্রোটিন দ্বারা। সেই প্রোটিনটার নাম হচ্ছে মোটর প্রোটিন। মোটর প্রোটিন মানে হচ্ছে যেটা চলার শক্তি দিবে, বা যেখান থেকে শক্তি উৎপাদন হবে যে প্রোটিনটা থেকে। কারণ আমরা ওই যে বাসাবাড়ির মোটর বলি না, ঠিক তেমনি এই মোটরের কাজটা শক্তি উৎপাদনের সাথে জড়িত। আর এই যে আমাদের ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে এইটা একটা, ধরো এই জায়গাটা ক্রোমোজোমের ভেতর, ক্রোমোজোমটা এরকম আসতেছিল, এই জায়গায় একটু নিচু হয়ে গেছে, তার মানে কি এটা একটা কুঞ্চন বা নিচু জায়গা। ক্রোমোজোমের নিচু জায়গাকে বলা হয় কুঞ্চন। ক্রোমোজোমের নিচু জায়গাকে কি বলা হয়? কুঞ্চন বলা হয়। এই যে ক্রোমোজোমের এই জায়গা একটু নিচু হয়ে গেল, এই জায়গাটাকে বলা হয় কুঞ্চন, মানে নিচু জায়গা বা ভাঁজ পড়া জায়গা। এই জায়গাটাকে বলা হয় মুখ্য কুঞ্চন, মানে ভাঁজ পড়ছে সেন্ট্রিওলের মতো এত দামি একটা জায়গায় ভাঁজ পড়ছে, তো এই জন্য এটাকে কি বলা হয়? মুখ্য কুঞ্চন। তার মানে এই যে জায়গাটায় আমাদের ভাঁজ হয়, এই জায়গা ভাঁজ হয় বলি একে আমরা কি বলি? মুখ্য কুঞ্চন বলি। কারণ কুঞ্চন মানে ভাঁজ হয়ে যাওয়া বা একটু নিচু হয়ে ভেঙে যাওয়া। তো ক্রোমোজোমটা কি একটু নিচু হয়ে এই জায়গাটা একটু চিকুন হয়ে গেছে না, এটাকে বলা হয় কুঞ্চন, এবং এই জায়গাটাকে বলা হয় প্রধান বা মুখ্য কুঞ্চন বলা হয় এই জায়গাটাকে। আর এই জায়গায় হচ্ছে আমাদের এই ক্রোমোজোমের যে কোনো এক প্রান্তে যে এইখানে এরকম আরেকটা নিচু জায়গা থাকে, এই নিচু জায়গাটাকে বলা হয় গৌণ কুঞ্চন, যে এটা মুখ্য মানে প্রধান, প্রাইমারি বা মেইন। আর এখানে আরেকটা পাওয়া যায় যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে গৌণ কুঞ্চন, বা ইংরেজিতে হচ্ছে সেকেন্ডারি কুঞ্চন বলতে পারি আমরা একে। সেই গৌণ কুঞ্চন থাকে। এই গৌণ কুঞ্চনের মধ্যে মাঝে মাঝে, কারণ সকল ক্রোমোজোমে থাকে না, এই গৌণ কুঞ্চনের মধ্যে মাঝে মাঝে এখানে কি যুক্ত থাকে? এখানে যুক্ত থাকে যেটাকে আমরা বলি কি? নিউক্লিওলাস যুক্ত থাকে এই গৌণকুঞ্চনের সাথে। এই জন্য আমাদের এই গৌণকুঞ্চনকে কিন্তু নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চলও বলা হয়। এই গৌণকুঞ্চনের আরেকটা নাম কি?
গৌণকুঞ্চনের আরেকটা নাম নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। কেন? কারণ হচ্ছে তোমরা অবশ্যই কোষ বিভাজন পড়ে আসছো 9-10-এ। কোষ বিভাজন যদি পড়ে আসো তাহলে দেখবো যে প্রোফেজ ধাপ, যে প্রথম যে ধাপটা থাকে সেই প্রোফেজ ধাপে আলটিমেটলি কি হয়? প্রোফেজ ধাপে জল বিয়োজন হয়, নিউক্লিয়াস ও নিউক্লিওলাস আস্তে আস্তে কি করা লাগে? এরা বিলুপ্ত হতে থাকে। সো মেটাফেজ ধাপে গিয়ে আলটিমেটলি নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হওয়ার পরে এই লাস্ট যে ধাপটা রয়েছে টেলোফেজ, সেই টেলোফেজ ধাপে কি হয়? টেলোফেজ ধাপে জল যোজন হয় এবং নিউক্লিওলাসটা আবার চলে আসে, ফেরত আসে। নিউক্লিওলাসটা আবার ফেরত আসে। এই যে নিউক্লিওলাসটা আবার ফেরত আসলো, এই নিউক্লিওলাসটা ফেরত এসে কোন জায়গায় নিউক্লিওলাসটা গঠিত হয়? গৌণকুঞ্চনে এসে নিউক্লিওলাসটা আবার যুক্ত হয়, বা একটা ক্রোমোজোমের গৌণকুঞ্চন যে অঞ্চল সেই জায়গায় নিউক্লিয়াসটা আবার নতুনভাবে গঠিত হয়। এই জন্য এই গৌণকুঞ্চনের আরেকটা নাম কিন্তু নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, কারণ এই গৌণকুঞ্চনেই আমাদের কিন্তু টেলোফেজ ধাপে তোমরা আজকে ক্লাস শেষে এই কোষ বিভাজনের মধ্যে টেলোফেজ ধাপে গিয়ে দেখবে এই কথাটা লেখা আছে যে গৌণকুঞ্চন অঞ্চলে, ক্রোমোজোমের গৌণকুঞ্চন অঞ্চলে নিউক্লিওলাস গঠিত হয়। সো এই জন্য এই গৌণকুঞ্চনকে আমরা কি বলি? নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল বলি। এই জায়গাটাকে আমরা কি বলি? নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল বলি, যে এখানে নিউক্লিয়াস আবার গঠিত হয়। এই যে একটা ক্রোমোজোমের সাথে কি যুক্ত আছে? নিউক্লিওলাস যুক্ত আছে। এখন এই যে একটা ক্রোমোজোমের সাথে নিউক্লিয়াস যুক্ত আছে, এই ঘটনাকে বলা হয় স্যাটেলাইট বলা হয়। কোনো নিউক্লিয়াসের সাথে ক্রোমোজোম যুক্ত থাকলে তাকে কি বলে? স্যাটেলাইট বলে। কোনো ক্রোমোজোমের সাথে নিউক্লিয়াস যুক্ত থাকলে তাকে কি বলা হয়? স্যাটেলাইট বলা হয়। তার মানে স্যাটেলাইট কি? স্যাটেলাইট মানে হচ্ছে কোনো নিউক্লিয়াসের সাথে ক্রোমোজোম যুক্ত আছে। কোনো নিউক্লিয়াসের সাথে ক্রোমোজোম যুক্ত থাকলে তাকে আমরা কি বলি? স্যাটেলাইট বলি। এবং এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাকে আমরা বলি যে ক্রোমোজোমের সাথে এই নিউক্লিওলাস যুক্ত থাকবে। কারণ একটা কোষে নিউক্লিওলাস বা একটা নিউক্লিয়াসের ভেতর নিউক্লিওলাস কয়টা থাকে? একটা থাকে। একটা কোষে নিউক্লিয়াস কয়টা থাকে? একটা। নিউক্লিয়াসের ভিতর নিউক্লিওলাস কয়টা থাকে? একটা। তার মানে একটা নিউক্লিওলাস যে কোনো একটা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকবে এবং এই ক্রোমোজোমটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম বলা হয়। এটাকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম বলা হয়। এবং এই যে নিউক্লিওলাসে যুক্ত থাকে এই জিনিসটাকেই বলা হয় স্যাটেলাইট। নিউক্লিয়াসে যুক্ত থাকে এই জিনিসটাকে আমরা কি বলি? স্যাটেলাইট বলি। সেন্ট্রোমিয়ার হবে, সরি এই মাঝের অংশটা সেন্ট্রোমিয়ার, এই অংশটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিওল না। সেন্ট্রিওল তো অন্য জিনিস, এটা সেন্ট্রোমিয়ার। ওকে, সো আশা করি এই স্যাটেলাইটের ব্যাপারটা, তারপর হচ্ছে এই কাইনোটিকারের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। না, হিস্টোন প্রোটিনের যখন সংযোগ হয় তখন হচ্ছে কোনো বিশেষ ধরনের এনজাইম বা অন্য কিছু কাজ করে না। আর বংশানুস্মৃতি মানে কি? বংশানুস্মৃতি হচ্ছে যে এই এক বংশানুস্মৃতিতে ভূমিকা রাখে। বংশানুস্মৃতি মানে হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মতে বংশগতি ও বৈশিষ্ট্য স্থানান্তর, যে তোমার কাছে যে বৈশিষ্ট্যগুলো এসেছে তোমার বাবা থেকে, সেই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরকে বলা হয় বংশানুস্মৃতি। বা তোমার যে বৈশিষ্ট্যগুলো তোমার অ্যানসিস্টর থেকে এসেছে, দ্যাট মিনস বংশানুস্মৃতি। সো বংশানুস্মৃতিতে ওরা ভূমিকা রাখে না। মানে এই হেটারোক্রোমাটিন থেকে তুমি আলটিমেটলি, আমি ডিএনএ থেকে আরএনএ তৈরি, ধরো ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ। এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। একটু বড় করে লিখি, নাহলে দেখবা না হয়তো অনেকে। ডিএনএ থেকে আরএনএ তৈরি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি, একে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এখন তুমি তোমার বাবা মার থেকে একটা বৈশিষ্ট্য পাইলা, বা বাবা মার ডিএনএ তোমার মধ্যে আসলো, আসার পর সেই বাবা মার ডিএনএর সকল বৈশিষ্ট্য কি তুমি পাবা? কারণ আমরা জানি যে আমরা হচ্ছে যে
46টা ক্রোমোজোম থাকে, 23টা ক্রোমোজোম আমরা বাবার থেকে পাই, 23টা ক্রোমোজোম আমরা মায়ের থেকে পাই। এটা তো আমরা জানি না, 23 ক্রোমোজোম বাবার, 23 ক্রোমোজোম মায়ের। তার মানে আমাদের 100% বৈশিষ্ট্য বাবা মার থেকে আসতেছে। আমরা কি 100% বাবা মার মতো হই? আমরা 100% বাবা মার মতো হই না। আমাদের বাবা মায়ের সকল বৈশিষ্ট্যকে আমার মধ্যে প্রকাশ পায়? আমার মধ্যে প্রকাশ পায় না। তো কোনগুলা প্রকাশ পাবে বা কোন বৈশিষ্ট্যগুলা প্রকাশ পাবে? যেগুলা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হবে। কারণ যে কোনো বৈশিষ্ট্য তোমার বডিতে যদি প্রকাশ পেতে হয় তাকে আলটিমেটলি প্রোটিন হয়ে প্রকাশ পেতে হবে। সো এই ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি, প্রোটিন তৈরির মাধ্যমে বংশানুস্মৃতি বা বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্য সেগুলো প্রকাশ পাবে। এখন যদি ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি না হয় তাহলে কি বংশানুস্মৃতিগুলো প্রকাশ পাবে? পাবে না। তো যে জায়গায় হেটারোক্রোমাটিন, ক্রোমাটিনগুলো অধিক কুণ্ডলিত থাকে সেগুলো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিনে যেতে পারে না। সো যদি প্রোটিনে যেতে না পারে তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমাদের কখনোই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। এটাকে বলছে যে বংশানুস্মৃতিতে এদের ভূমিকা কম, এদের থেকে খুব অল্প পরিমাণে ডিএনএ আমার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। ক্লিয়ার? ক্রোমোজোমের টাইপ, ক্রোমোজোমটা আসলে সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে কিছু টাইপ করা হয়, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এই জিনিস তোমরা ইন্টার লেভেল থেকে পড়ে আসছো, সরি এসএসসিতে পড়ছো, এই জন্য ক্রোমোজোমের টাইপ আর পড়বে। ম্যাট্রিক্সটা আসলে একটা তরল পদার্থ, ম্যাট্রিক্স কি আসলে একটা তরল পদার্থ। এই ক্রোমোজোমের বাইরে কিছু তরল পদার্থ থাকে, এগুলোকে আমরা ম্যাট্রিক্স বলি, যেগুলো দেখা যায় পুষ্টি সাধন করতে ভূমিকা রাখে। ওকে, এখন আমি একটু ডিএনএ এর মধ্যে যাই।